হবে আমার। রংবাহারি কাচের চুড়ি দিলাম তোমার তাই উপহার। রংবাহারি কাচের চুড়ি দিলাম তোমার তাই উপহার। খেলার সাথী ছিলে তুমি, জীবন সাথী হবে আমার। ওই চুড়ি পরে হাতে থাকবে তুমি আমার সাথে। ওই চুড়ি পরে হাতে থাকবে তুমি আমার সাথে। ফুলের মালায় বাঁধা পড়ে আমরা দুজন হব দুজনা। উঠবে পড়ে সুখের আলো, আপন যখন হবে আমার। খেলার সাথী ছিলে তুমি, জীবন সাথী কাকে আমি এখন আসি। নন্দিনীকে বলো কাল যেন পুপার দিঘি ধারে আমার জন্য অপেক্ষা করে। কাকে আমি এখন আসি। খেলার সাথী ছিলে তুমি। আমাদের মেয়েকে তুলে দিতে চলেছি। মেয়েটার অদৃষ্টে কি আছে ভগবানই জানে। ঠাকুর মঙ্গল করো, ঠাকুর ওদের দুজনের মঙ্গল করো। তুমি কিছু ভেবো না বাসন্তী, আমি জানি ওরা দুটিতে খুব সুখেই থাকবে। মঙ্গলই ওদের হবে বাসন্তী, ওদের মঙ্গলই হবে। জঙ্গল সর্দার তুই কার মঙ্গল কামনা করছিস? তোর মেয়ে নন্দিনীর। চিনতে পেরেছিস তাহলে? কেন এসেছিস এখানে? আরে তোর সঙ্গে এতদিনের পুরনো সম্পর্ক, তোর কাছে আমি আসতে পারি না? জঙ্গল সর্দার পেয়ে দে। ওদের মতো সাপের হাঁচি চিনতে তার দেরি হয় না। ঠিক আছে ঠিক আছে, তাহলে কাজের কথায় আসা যাক। দেখ তুই এতদিন ওই প্রতাপ নারায়ণের হয়ে অনেক কাজ করেছিস, এবার তুই কাজ করবি আমার হয়ে। তোর হয়ে কাজ করবো আমি? তুই বোধহয় ভুলে গেছিস নাগরাজ, আমি তোর সর্দার। ছিলি আমার সর্দার ছিলি, আমি ছিলাম তোর পোষমানা সাপ। কিন্তু সেই সাপ এখন স্বরূপনগরের দণ্ডমুণ্ডের কথা নাগরাজ সেন। আমার হুকুম তোকে পালন করতেই হবে। আমি মানি না তার হুকুম, তুই চলে যা এখান থেকে। এমপি এমএলএ পুলিশ আমার হাতের মুঠোর মধ্যে। তোর অতীতের চিটটা যদি খুলে দিই, পুলিশ তোকে লকআপে ভরে পিটিয়ে মারবে। আর তোর মেয়েটাকে নিয়ে গিয়ে তার সর্বনাশ করে কেটে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দেবো। তোর আর তেজ নেই রে সর্দার, আমার কথা মতো কাজ তোকে করতেই হবে। কি কাজ করতে হবে তোর কথা মতো? এত বড় পাপ কাজ আমি করতে পারবো না নাগরাজ। পাপ? একটা খুনে ডাকাতের মুখে পাপ পুণ্যের সময় যেদিন আসবে সেদিন পাপ পুণ্যের হিসাব তোকেও করতে হবে নাগরাজ। এই আসল কথা মেঞ্জর বাবু, হিসাব সদার হিসাবে কিছু বেশি চাইছে। এই কুত্তার বাচ্চা, মুখ সামলে কথা বল। তুইও শোনো না নাগরাজ, আমার যত বড়ই সর্বনাশ হোক, তুমি জঙ্গল সর্দার। তোর মতো শয়তানের সঙ্গে মোকাবেলা করতে রাজি, বেঈমানি সে করবে না। ঠিক আছে ঠিক আছে, দেখ তুই এই প্রতাপ নারায়ণের আমলে অনেক ডাকাতি করেছিস, এ কথাই স্বরূপনগরের বাসন্তী বাদে আর কিন্তু কেউ জানে না। আজ থেকে 25 বছর আগে এক ঝড় জলের রাতে যে ঘটনা ঘটেছিল তার সাক্ষী কিন্তু আমি। আজ যদি তোর মেয়ে নন্দিনী জানতে পারে সেসব কথা। আমার বেটি নন্দিনীকে তুই কিচ্ছু বলিস না নাগরাজ। ওরে নন্দিনী যে আমার প্রাণ, ওকে তুই কিছু বলিস না নাগরাজ, ওকে তুই কিচ্ছু বলিস না। তাহলে বল তুই আমার হয়ে কাজ করবি কিনা? হচ্ছে নাগরাজ, এত বড় পাপ কাজ করতে তুই আমাকে বলিস না। আমার কথা মতো কাজ করবি কি করবি না? করবো নাগরাজ সেন। নাগরাজ সেন, আজ থেকে
আজ থেকে আপনি আমার প্রভু। আমি ভুলেই গিয়েছিলাম যে পাপের পথ থেকে সরে এলেও পাপের প্রায়শ্চিত্ত এখনো বাকি। তাই তাই নতুন প্রভুর আদেশে আমি পরব পাপের কালো মুখোশ। বিবেকের চিতায় জ্বলতে জ্বলতে বিশ্বাসঘাতকতার বলি কাটে এই জঙ্গল সর্দার, এই জঙ্গল সর্দার করবে তার পাপের প্রায়শ্চিত্ত। যা বলি যা মনের পাখি বলবে দেখে যা, কেন আমি আনবো না আজ মন কেন চঞ্চল, কেন আমি আনবো না আজ মন কেন চঞ্চল, মন কেন চঞ্চল। যা বলি যা মনের পাখি বলবে দেখে যা। যার ছবি যাই মনে দিন কাটে যার স্বপ্ন দেখি, যার ছবি যাই মনে দিন কাটে যার স্বপ্ন দেখি, সে কি আসবে ফিরে দিবে দেখা বললে বাতাস বন, সে কি আসবে ফিরে দিবে দেখা বললে বাতাস বন, মন কেন চঞ্চল। যা বলি যা মনের পাখি বললে দিঘির যা, যা বলি যা মনের পাখি বললে দিঘির যা। কার অপেক্ষায় এদিকের পরে একা একা গান গেয়ে বেড়াচ্ছ নন্দিনী দি? এ কি পার্বতী তুই এখানে? এখানে কি আর সাধে? সেই কখন থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কেন রে আমাকে খুঁজে বেড়াচ্ছিস কেন কেন? আবার? এদিকে তুমি আনন্দে গান গেয়ে বেড়াচ্ছ, আর ওদিকে তোমার শ্যাম না খাওয়া বলতে বসেছে। কি পাগলের মতো বকছিস? কার কথা বলছিস শুনি? আহা, জানো না বুঝি কার কথা বলছি? তুমি বুঝতে পারছো না? রঞ্জন দাদা বাবু, মানে বড় বাবু গো, বড় বাবু। পার্বতী, পার্বতী তুই সত্যি বলছিস? বড় বাবু আমার কথা ভেবে দেখ কি পাগলের মতো বকছিস। সেই মানুষটা আবার আমার জন্য না খাওয়া বলতে যাবে কোন দুঃখে? ও মা, বড় বাবুর কথা শুনে তোমার গাল দুটো যে রাঙা হয়ে উঠলো নন্দিনী দি, চোখ যে আবেগের জলে ছলছল করছে। দেখি দেখি দেখি, গায়ে জোর জোর ভাব। খুব পেকেছিস না? যা মুখে এসছে তাই বলে যাচ্ছিস। আমার আবার জ্বর হবে কোন দুঃখে? এ জ্বর সে জ্বর নয় গো নন্দিনী দি, এ হলো প্রেমের জ্বর। পার্বতী আমার চোখে ফাঁকি দিতে পারবে না নন্দিনী দি। ওদিকে বড় বাবু হাবুডুবু খাচ্ছে তোমার প্রেমে, আর এদিকে তুমি পড়ছো প্রেমের জ্বরে। পার্বতী এক্ষুনি যদি এখান থেকে না যাস মার খাবি বলে দিলাম। যাচ্ছি বাবা যাচ্ছি, তুমি কিন্তু এখান থেকে কোথাও যেও না। এই দিঘির ধারে বড় বাবু আসছে তোমার সঙ্গে দেখা করতে। এই পার্বতী শোন, আমি চললাম গো নন্দিনী দি। মানে আমি চললে। পার্বতী শোন না শোন না। পার্বতী যা বলে গেল তা কি সত্যি না মিথ্যে? মিথ্যে না সত্যি? সত্যি না মিথ্যে? আরে বাবা মিথ্যেই যদি হয় তাহলে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে বারবার বারবার তার নাম উচ্চারণ করতে ইচ্ছে করে, রঞ্জন রঞ্জন রঞ্জন। এরই নাম কি প্রেম? এরই নাম কি ভালোবাসা? এরই নাম কি মনের মানুষকে কাছে পাওয়া? আসছে আসছে রঞ্জন আসছে, রঞ্জন আসছে। কিন্তু ধীরাজদা কোথায় গেল? মাঝে বললো আমার সঙ্গে ধীরাজদার কি জানি কি দরকার, আমাকে নাকি দিঘির পাড়ে আসতে বলেছে। তাহলে ধীরাজদা কোথায়? কালো কাপড়ে মুখ থেকে একটা মানুষ করে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছে? তবে কি ওই মানুষটাকে ওরা মেরে ফেলতে চায়? না না, ও যেই হোক ওকে আমাকে বাঁচাতেই হবে, আমাকে বাঁচাতেই হবে। না 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 আমার কিছু হয়নি, কিন্তু ওরা কারা আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। আমি এখানে এসেছি তোমার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু হঠাৎ করে ওরা এসে আমায়
আপনি একা 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 কেন এই দিকের পারে এসেছিলেন বড়বাবু? ওরা ওরা সবাই আপনার শত্রু, ওরা আপনাকে খুন করতে চায়। নন্দিনী! হ্যাঁ, আপনাকে নন্দিনী শান্ত হও, শান্ত হও নন্দিনী। আমি হতে পারছি না, শান্ত আমি হতে পারছি না। আর যদি তোমার কিছু একটা হয়ে যেত তাহলে আমি তুমি কি নন্দিনী? বলো বলো তুমি কি? আবেগের বশে আপনি আমাকে ক্ষমা করে দেবেন বড়বাবু। মুহূর্তের জন্য নিজেকে আমার কাছে ধরা দিয়ে আবার দূরে সরে যেতে চাইছো নন্দিনী? আজ থেকে আর বড়বাবু নয় রঞ্জন, আর আপনি নয় শুধু তুমি। কেমন নন্দিনী? আমার যে জীবন আজ তুমি বাঁচিয়েছ, সেই জীবন আজ তোমার হাতে তুলে দিয়ে আমি বলতে চাই, নন্দিনী নন্দিনী, আমি যে তোমায় ভালোবাসি। আমার এই ভালোবাসাকে তুমি গ্রহণ করবে না নন্দিনী? বড়বাবু, আমি সামান্য একটা গরিব ঘরের মেয়ে, আমাকে এত বড় লোক কেন দেখাচ্ছেন বড়বাবু? এ লোভ নয় নন্দিনী, তোমার কাছে এই যে আমার ভিক্ষা। ভয় হয় প্রেম যদি পরিণত হয় প্রহেলিকায়। আমার এই চোখ দুটোর দিকে তাকিয়ে দেখো নন্দিনী, এখানে কি সত্য নেই? একটা বার কি বিশ্বাস করতে পারো না আমায়? বিশ্বাস করি, বিশ্বাস করি সেই প্রথম দিন থেকে। তাই তো কুমারী জীবনের প্রস্ফুটিত কুসুমকে তোমার পায়ে পুজো দিয়ে বলবো, রঞ্জন রঞ্জন, আমি তোমাকে ভালোবাসি। নন্দিনী! এক সিতারে বাঁধা জীবন, একই সুরে বাজব। এক সিতারে বাঁধা জীবন, একই সুরে বাজব। পাখিটা উড়ুক না, মন দিয়েছি মন নিয়েছি, মন পাখিটা উড়ুক না। মন আকাশে ভেসে বেড়াবো, মন আকাশে ভেসে বেড়াবো, যে যাবালে বলুক না। এক সিতারে বাঁধা জীবন, একই সুরে বাজব। স্বপ্ন ভরা সুখের স্রোতে দুজনে আজ ভাসবো। স্বপ্ন ভরা সুখের স্রোতে দুজনে আজ ভাসবো। এক সিতারে বাঁধা জীবন, একই সুরে বাজব। দেখেন দেখেন সবাই, কি নষ্টামিটাই চলছে দেখেন। মিস্টার রয়, মা বাবা তোমরা খবরদার খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। কলঙ্কিনী, এত বড় নির্লজ্জ তুই। আমার ভালোবাসা তুই এই প্রতিদান দিলি মা? বলতেছো
এতদিন আমায় কুড়ুল দিয়ে কাটতে এসেছিলে, এবার কাটো কাটো তোমার মেয়েকে। বাবা আমার কথা শোনো বাবা। বলবার কি আছে নন্দিনী? এত বড় পাপ কাজ তুই করতে পারলি, একবার মা বাবার কথা ভাবলি না? ওরে ওরে কে কোথায় আছিস? এই কলঙ্কিনীর মুখে পাপের কথা শুনে রাখি তুই একটু আমায় বিষ এনে দিবি, বিষ বিষ। সে মরবে বাসন্তী, বরং আমি বাবা হয়ে ওকে কোড়ল দিয়ে কাটবো। নন্দিনী, নন্দিনী দেখো দেখো, তোমার জন্য নয়নপুর মেলা থেকে কি নিয়ে এসেছি মেরে দেখো। আরে এখানে সবাই আছে দেখছি, ভালোই হলো, সবার সামনে যা। কি হয়েছে? সর্বনাশ হয়েছে দিদার, ওই কলঙ্কিনীর নিজের মুখ পুড়িয়েছে। কাকি? এই পাপিনিকে গ্রামের বাইরে বার করে দাও। বের করে দাও। না, কোথাও যাবো না আমি। কোনো অন্যায় কোনো পাপ আমি করিনি। আমি শুধু রঞ্জনকে ভালোবেসেছি, আর সে ভালোবাসা গঙ্গা জলের মতো পবিত্র। আর তাতেও যদি তোমাদের বিশ্বাস না হয়, তাহলে এই রঞ্জন আর নন্দিনী সেই ভালোবাসার প্রমাণ দেবেই। রঞ্জন, তুমি কি পারো না? তুমি কি পারো না তোমার নন্দিনীকে রক্ষা করতে এই কলঙ্কের হাত থেকে? নিশ্চয়ই পারবো নন্দিনী। আজ থেকে এই স্বরূপনগরের সমস্ত মানুষ জানুক যে নন্দিনী এই রঞ্জন রায়ের স্ত্রী। আমার আর নন্দিনীর বিয়ের আনন্দে একেবারে মাতোয়ারা এই রায় পরিবার। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ ওই পথে রূপ যে রঙ্গিনী। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ ওই পথে রূপ যে রঙ্গিনী। যেতে যেতে কার ভয় থমকে দাঁড়াবে না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাব। শুধু হাসলে হবে, ব দিয়ে গাইতে হবে, গাও। বন্ধুমনি দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন স্বামী দিবার পালা, রে তো কিছু চাওয়া। বন্ধুমনি দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন স্বামী দেবার পালা, রে তো কিছু চাওয়া। এ ভাই, দারুণ বউ নিয়ে এসেছিস সত্যি, একবার দেখলি না মন ভরে যায় রে। তুমি ভাবলে কি করে দিদিভাই যে জীবন সঙ্গিনী নির্বাচন করতে রঞ্জন রায় ভুল করবে? তুমি দেখে নিও দিদিভাই, নন্দিনী না আমাদের এই রায় পরিবারকে একেবারে স্বর্গের নন্দন কানন বানিয়ে রেখে দেবে। হ্যাঁ, কিরে স্বামীর ঘর কেমন লাগছে রে? বাড়ির জন্য তোর মন খারাপ করছে না তোরে? স্বামী সংসার, স্বামীর ভালোবাসা, স্বামীর চরণে ঠাঁই, সে যে এত সুখের হয় তা আমি জানতাম না দিদি। মাথার উপর তোমার মতো বড় দিদি পেয়েছি, এই থাক না রে, থাক 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 রে থাক। ওর মতো স্বামী পেয়েছি, আর হাসি খুশিতে ভরা এই সংসার, এই যে আমার কাছে স্বর্গের আশীর্বাদ দিদি। আমিও তোদের দুজনকে প্রাণ ভরে আশীর্বাদ করছি রে দিদি, তোরা সুখী হ। আজ 10 দিন হলো আমাদের বাড়িতে তুই এসেছিস, এত বড় বাড়িটা তোকে তো ঘুরে দেখানোই হলো না রে। চল রে আমার সঙ্গে চল রায়বাড়ি, আজকে তোকে আমি ঘুরে দেখাবো। তাই চলো দিদি, তাই চলো। আমাকে এখানে একা রেখে কোথায় চলে যাচ্ছিলে শুনি? যাবো না তো কি, সবসময় বইয়ের আঁচলের তলায় মুখ লুকিয়ে বসে থাকতে চাও তাই না? হ্যাঁ চাই তো। দেখো নন্দিনী, মাত্র 10 দিন হলো আমাদের বিয়ে হয়েছে, অথচ মনে হয় যুগ যুগান্তর কাটিয়ে দিয়েছি তোমার এই হাত দুটো ধরে। ঠিক বলেছ, অগ্নিনারায়ণ সাক্ষী করে বিয়ে না হলেও যেন মনে হয় এ আমাদের জন্ম জন্মান্তরের বন্ধন। এই নন্দিনী, আমি চললাম। সে কি, এই অবেলায় আবার কোথায় যাওয়া হচ্ছে শুনি? আরে এর মধ্যেই তুমি ভুলে গেলে? তোমায় আমি কথা দিয়েছি না নন্দিনী, যে এই স্বরূপনগরের সমস্ত মানুষকে আমি দেবো সত্যিকারের বেঁচে থাকার স্বাদ। অনেক কাজ বাকি নন্দিনী, সেই সব কাজ শেষ করতে হবে না বুঝি? আমি চললাম। এই রঞ্জন শোনো, নাও নাও নাও, আমার ডার্লিংকে একবার যখন আমি কথা দিয়েছি সেই কথা তোমায় রাখতেই হবে। আমি চলি, কেমন? সাবধানে যেও কিন্তু। একদম এই অবেলায় মানুষটাকে বাড়ির বাইরে যেতে দিতে কিছুতেই মনটা সাড়া দিচ্ছে না।
সেদিন যে যে সর্বনাশ হতে যাচ্ছে, সেই সর্বনাশের খাড়া যে তোমার মাথার উপরে ঝুলছে বৌরানী। মাধব কাকা, এসব তুমি কি বলছো? বৌরানী, আজ থেকে 25 বছর আগে এক ভয়ঙ্কর ঝড় জলের রাতে আমার বউ মালতীর কোল আলো করে জন্মেছিল এক ফুটফুটে কন্যা সন্তান। কিন্তু কিন্তু অদৃষ্টের লিখনে কে বা কারা যেন তাকে চুরি করে নিয়ে গেল। কত খুঁজলাম তাকে, কোথাও পেলাম না। ঠিক সেই রাত্রে জঙ্গল সর্দারের ঘরে জন্মালে তুমি। তাই তো তোমাকে দেখে আমার বড় আপন বলে মনে হয় বৌরানী, বড় আপন বলে মনে হয়। বড় চেনা লাগে তোমার, বড় চেনা লাগে। মাধব কাকা, বলতে দাও বৌরানী, বলতে দাও, আমাকে থামিয়ে দিও না। 30টা বছর ধরে আমি এই রায়বাড়ির চাকর। এ বাড়ির সমস্ত রহস্যময় ঘটনা যে আমার জানা বৌরানী। মাধব কাকা, কালো হাসি গানের মধ্য দিয়ে লুকিয়ে আছে এ বাড়ির লোকেদের কালো চেহারাগুলো। দেখতে চাও বৌরানী? সেই কালো চেহারার লোকগুলোকে তুমি দেখতে চাও? এসো আমার সঙ্গে এসো। দেখে যাও বৌরানী, আর কান পেতে শুনে যাও। ওই দেখো কারা যেন আসছে এদিকে। নাকে দম দিয়ে ঘুমোচ্ছে, ঘুষও খাবে না, ভয়ও পায় না। এখন যেমন করে হোক সমস্ত মালগুলো লরিতে তুলে স্বরূপনগরের বাইরে পাচার করতে হবে। আপনি কিচ্ছুটি ভাববেন নাই ম্যানেজার বাবু, গাঁজা চরস আপিনের ট্রাঙ্ক সব লরিতে তোলা হয়ে গেছে। সব মাল বাক্সের মধ্যে দিয়ে চালের বস্তা চাপা দিচ্ছি বস। এইভাবে কালো টাকার ট্রাঙ্কটাকে সরিয়ে ফেলতে হবে। ঠিক আছে ম্যানেজার বাবু। অফিসার, নিজেকে ভাবছো কুনোল, আপনি হলেন বাঘাত দল। এই হলো প্রথম পর্ব, এবারে দেখবে দ্বিতীয় পর্ব। ওই দেখো আসছে এ বাড়ির ছোট ছেলে অঞ্জন রায়। রায় পরিবারের জমানো কালো টাকার আরো একটা সিন্ধু। তাহলে আবার এবারই ছেড়ে উড়ে যাচ্ছে জামাই বাবু। তোমার দাদা যে হারে গ্রামের লোককে টাকা বিলুচ্ছে, তা কয়েক মাসের মধ্যে রায়বাড়ি ফতুর হয়ে যাবে। তাই তোমার মঙ্গলের জন্য। আমার মঙ্গল আবার কোথায় হচ্ছে জামাই বাবু? হবে, এতদিন যা হয়েছে আজ তাই হবে। না ধরো সাব্বাস জামাই বাবু, চলি। যাও শহরের ছুরি রঙ্গিরিঙে নিয়ে ফুর্তি করে যাও, ঠিক শকুনের মতো হাজির হয়ে যাই। এবারে দেখবে শেষ পর্ব, বড় ভয়ঙ্কর পর্ব। দেখে যাও বৌরানী, আর কান পেতে শুনে যাও। ওই ওষুধ আমি খাবো না। ওই ওষুধ খেলে আমার মাথা ঘোরে, আমার বুক ধড়ফড় করে, আমার বুকের মধ্যে চাপা পড়ে। না, পঙ্গু হয়ে যাবার পর থেকে একটু একটু করে বিষাক্ত ওষুধ খাইয়ে বাবাকে পাগল করে দিয়েছি আমি। কেন দেব না? রঞ্জনের 18 বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত সম্পত্তি তুমি রঞ্জনের নামে লিখে দিয়েছ। আমার কথা একবারও ভাবনি। বোঝো কত ধানে কত চাল। এবার সর্বনাশের পালা রঞ্জনের। মাধব কাকা, তুমি আমাকে কি দেখলে মাধব কাকা? ও কি কখনো সত্যি হতে পারে? নিজের মেয়ে নিজের বাবাকে বিষ ওষুধ খাইয়ে পাগল করে রাখে, আপনজনের ঘরে চুরি করে। মাধব কাকা, এই কথা তুমি এতদিন রঞ্জনকে বলনি কেন? শয়তান নাগরাজ সেনের ভয়ে। আমি যে সব জানি, এ কথা জানতে পারলে সে আমাকে খুন করত। তার মানে সেদিন যারা রঞ্জনকে খুন করতে চেয়েছিল তাদের সঙ্গে এই পরিবারের কারণ না কারোর যোগাযোগ আছে। না 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 না, আমি ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। স্ত্রী হিসেবে আমার যা কর্তব্য তা আমি করবই। মাধব কাকা, শোনো এদিকে এসো, তোমাকে একটা কাজ করতে হবে। বলো। আচ্ছা, আমি এখনই যাচ্ছি বৌরানী, আমি এখনই যাচ্ছি। রঞ্জন, তুমি আমাকে বললে এই সংসারকে আমি স্বর্গের নন্দন কানন করে তুলব, কিন্তু এই যে সংসার নয়, লোভ লালসায় ভরা
অন্ধকার এক জঙ্গল। ধীরাজদা, ধীরাজদা আমার কথা শোনো। ধীরাজদা, তুই চুপ করতে পার্বতী, আমি নন্দিনীর কাছে যাব, তাতে আবার কোথায় কোথায় নন্দিনী কোথায়? হ্যাঁ নন্দিনী কোথায়? কি ধীরাজদা, তুই এসেছিস আমার বাড়িতে? এ নন্দিনী, আমি এসেছি। এ পার্বতী, এ আমি কাকে দেখছি রে? এ কে? চিনতে পারছো না তো? কি করে চিনতে পারবো বল? কি করে চিনতে পারবো? শীতিতে রক্ত সিঁদুর, মাথায় ঘোমটা, হাতে শাখা পলা, আলতা রাঙা পা, গ্রাম বাংলার মাটির মেয়ে নন্দিনী আজ দামি গয়না সাজে বড় ঘরের ঘরণী। হিংসে তাই না? বিয়ের মুহূর্তে থেকে একবারও তোমার দেখা পাইনি। হিংসে করে এতদিন আসনি আমার সঙ্গে দেখা করতে। না আসার কারণ যদি বলি, অভিমান। ধীরাজদা, এই বুঝি আমাদের বন্ধুত্ব, যেখানে নিজের মনের কথা, ভালোবাসার কথা লুকিয়ে রাখতে হয় বন্ধুর কাছে। ধীরাজদা, তুমি বিশ্বাস করো ধীরাজদা, কোনো কিছু লুকিয়ে রাখতে চাইনি। নন্দিনী, কোনো কিছু ভেবে ওঠার আগেই তবু আমি তোমার কাছে ক্ষমা চাইছি। বলো বলো, ক্ষমা করবে না? ক্ষমা করবে না তোমার নন্দিনীকে? বলো। আরে নন্দিনী ক্ষমা চাইছে ধীরাজের কাছে। আরে তোমার আমার সম্পর্কের মধ্যে কোনো অপরাধ অবিশ্বাস তো থাকতে পারে না নন্দিনী, তাহলে ক্ষমা চাইতে যাওয়া কিসের জন্য? আপেল বলি আরে নন্দিনী দি তোমার। ধীরাজদা বিয়ের পর প্রথম এ বাড়িতে এলো, দুজনে মিলে ক্ষমা চাওয়াচাই করে কাটাবে নাকি? ধীরাজদাকে মিষ্টি খাওয়াবে না বুঝি? দেখেছিস আমার ভুল হয়ে গেছে। শোন পার্বতী, ওসবের দরকার নেই নন্দিনী। খুব দরকার আছে। তুমি কোনো চিন্তা করো না নন্দিনী দি, আমি এক্ষুনি প্লেটে করে মিষ্টি নিয়ে আসছি। পার্বতী শোন, পার্বতী শোন। ধীরাজদা, তুমি কেমন আছো বলো না? আমার বাবা মা সব কেমন আছে বলো? আমি খুব ভালো আছি, খুব ভালো। কিন্তু বাসন্তী কাকির শরীর একদম ভালো নেই। কেন? কি হচ্ছে মায়ের? তো তুমি বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে আসার পর বাসন্তী কাকি চিন্তায় চিন্তায় একেবারে ভেঙে পড়েছিল। আর সকালে খুব বাড়াবাড়ি, ওই গ্রামের ডাক্তার বলেছে এক্ষুনি শহরে নিয়ে গিয়ে ওই বড় হাসপাতালে ভর্তি করাতে না পারলে অনেক টাকা দরকার। নন্দিনী, আমি বাড়ি যাবো। বাড়ি যাবে? আমার মায়ের কাছে যাবো। এসো চলে এসো, চলো। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? রঞ্জন বাড়িতে নেই, এই অবস্থায় বাড়ি ছেড়ে যাওয়াটা ঠিক হবে না। কিন্তু আমাদের হাতে যার বেশি সময় নেই নন্দিনী। তুমি মাকে নিয়ে গিয়ে শহরে হাসপাতালে ভর্তি করো, তারপর রঞ্জন ফিরে এলেই। কিন্তু টাকা? টাকা? টাকা 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 তো আমার কাছে নেই। টাকা আমার কাছে নেই। ও হ্যাঁ, ধীরাজদা, বলো। এই নাও, আমার হাতের এই সোনার বালাটা নিয়ে যাও। এটা নিয়ে গিয়ে মাকে শহরে হাসপাতালে ভর্তি করো, তারপর সোনার দোকানে গিয়ে ওটা বিক্রি করলে টাকা পেয়ে যাবে। বেশ, আমি তাহলে চললাম। তোমাকে আরেকটা দরকার। বলো। আচ্ছা ঠিক আছে, আমি নন্দিনী হায় রে ধীরাজ, যে হাতে তুই পড়াতে চেয়েছিলি একদিন রঙিন কাচের চুড়ি, সেই হাতেরই খুলে ফেলা সোনার বালা আজ তোর হাতে। কত বিচিত্র তোর এই বিধির লিখন। বিধির লিখন এবারে মিষ্টিগুলো খেয়ে ফেলো তো ধীরাজদা। না রে পার্বতী, শোন না, ও সব খাবার না আমার একেবারেই নেই। আমি তোমার কোনো কথা শুনি না, তোমাকে খেতেই হবে। শোন না বলছি, বলছি। পার্বতী, ছোট দাদা বাবু, তোর এত বড় সাহস, তুই একটা ভিখারিকে আমাদের বাড়ির দামি প্লেটে করে মিষ্টি খাতা দিচ্ছিস? তুমি কি বলছো ছোট দাদা বাবু? ধীরাজদা যে বৌমনির কুটুম, বিয়ের পর প্রথম এই বাড়িতে এলো, তাই তো প্লেটে করে মিষ্টিগুলো। বৌমনি একটা গিয়ে ধরিবাজ মেয়ে, যে আমার দাদাকে ফাঁসিয়ে বাড়ির বসে আছে, তার আবার কুটুম। তুমি কি করলে ছোট দাদা বাবু? ধীরাজদার হাত থেকে মিষ্টির প্লেটটা ফেলে দিলে। হ্যাঁ দিলাম। ওই ভিখারি, এইটা ভদ্রলোকের বাড়ি, বুঝলি? ওসব কুটুমিতে তোদের চালা ঘরে গিয়ে দেখাবি। বাহ বাবু, বাহ। আমাদের গরিব ঘরে আমরা নিজেদের খাবার বাঁচিয়ে পথের কুকুর, বেড়াল, কাক পাখিকে খেতে দিই, আর আপনি নিজের বড় বৌদির অতিথির হাত থেকে খাবারের প্লেটটা ফেলে দিলেন। বাবু, বড় অদ্ভুত আপনাদের এই ভদ্র বাড়ির ভদ্রতা। হয়ে দই মারতে এলে অমন ভদ্রতাই চটে হে বাচ্চা। আরে ও কি হাতের মধ্যে দেখি? ওটা কি অঞ্জন বাবু? সোনার জিনিস মনে হচ্ছে। কই দেখি, এ তো আমাদের বংশের সোনার বালা। সত্যি করে বল, এই বালা তোর কাছে লেগে করে চুরি করেছিস? না, শালা চোর। আমি চুরি করিনি। ছেড়ে দিন আমাকে। এই দেখুন জামাই বাবু, এই চোরটা আমাদের বাড়ির সোনার গয়না চুরি করে নিয়ে পালাচ্ছে। আর পরবি তো পর চোখে পড়েছে এই ভোসে। আরে কালুয়া,
সে ধীরাজ বাবাজি মনে হচ্ছে না? কেন সালাম টাকা ধার নিয়ে শোধ দিচ্ছিস না এখন আবার চুরি চামারি ধরেছিস নাকি? না 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 না, বিশ্বাস করুন এ সোনার বালা আমি চুরি করে নি। চুরি করেছে, চুরি শাস্তি দেওয়া হচ্ছে। হ্যাঁ চুরি করেছে চুরি করা যায় সোনার বালা। আর বালাটা পাওয়া গেছে ওর কাছে। রঞ্জন বাবু পুলিশ যখন পুলিশ। চুপ করুন, কেউ একটা কথা বলবেন না, সবাই চুপ করে থাকবেন। এই বালা ওর কাছে পেয়ে কোনো কিছু না জেনে না বুঝে আপনারা আপনাকে মারছেন, করছেন চুরির বিচার। কি বলতে চাইছো তুমি? ধীরাজ যে চুরি করেনি তার প্রমাণ এই চিঠি। হ্যাঁ চিঠি, এই চিঠিটা লিখতে আমি বাড়ির ভেতরে গিয়েছিলাম। কি লেখা আছে ওই চিঠিতে? এতে লেখা আছে, আমি স্বরূপনগরের রায়বাড়ির মালিক রঞ্জন রায় স্ত্রী নন্দিনী রায় আমার সম্পূর্ণ সম্মতিতে পত্রবাহককে আমার হাতের একটি বালা দিলাম। এই বালা বিক্রি বা বন্ধক দেওয়ার সম্পূর্ণ অধিকার তার আছে। নন্দিনী দেখো না, ওরা আমাকে মেরেছে না। ধীরাজ, আমার জন্যই তোমার যত লাঞ্ছনা, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না ধীরাজ? বিনা পাপে যারা মানুষকে সাজা দেয়, পাপ তো তাদের, কষ্ট তো তার। এই ধীরাজ তো কোনোদিন নিজের জন্য কষ্ট পাইনি নন্দিনী। আরে আমি একজন চাল চুলোহীন মানুষ, আমার জন্য তুমি কিছু ভেবো না নন্দিনী, কিছু ভেবো না, কিছু ভেবো না। তুমি আর কোনোদিন এ বাড়িতে শোনো, কেন আসবো না? আমি কেন আসবো না? কেন? আমার নন্দিনী যেখানে থাকবে সেখানে আমি আসবো না। দেখি দেখি কে আমাকে বাধা দেয়, কে? না 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 না, আর দেরি করা ঠিক হবে না। দাও দাও ওগুলো দাও, এবার আমাকে বেরিয়ে পড়তে হবে। দাও, আমি এখন আসি নন্দিনী। আমি যাবার আগে তোমাকে আমি একটা কথা বলি নন্দিনী, আমার মতো অবাকার জন্য ওদের কিছু বলো না। ওরা তোমার শ্বশুর বাড়ির লোকজন, বড় আপন। এই পরদিনাজের জন্য ওদের কিছু বলো না নন্দিনী, ওদের কিছু বলো না, কিছু বলো না, কিছু বলো না, কিছু বলো না। আমরা জানতে চাই এসবের মানে কি? এই পরিবারের সোনার গয়নাগুলো ওর হাতে তুলে দিলে কেন? সে কৈফিয়ত আপনাকে দিতে আমি বাধ্য নই। সে অধিকার আছে শুধুমাত্র আমার স্বামী রঞ্জন রায়ের। ভুলে যাও না, আমি এবারে জামাই নাগরাজ সেন। আপনি ভুলে যাবেন না নাগরাজ সেন, আমি এই রায়বাড়ির মালিক রঞ্জন রায় স্ত্রী নন্দিনী রায়। হ্যাঁ, আর আপনার ডাক পেয়ে আমি থানা থেকে চলে এসেছি মিসেস রয়। সর্বনাশ, বাড়িতে পুলিশ কেন? কি ব্যাপার অফিসার, আপনি এই বাড়িতে? মাধব কাকাকে দিয়ে আমি ওনাকে ডেকে পাঠিয়েছি। কারণ উনি এফআইআর করতে চান। কিসের এফআইআর? খুনের এফআইআর। খুন। আমার সঙ্গে যেদিন রঞ্জনের বিয়ে হয় সেদিন কে বা কারা তাকে খুন করতে চেয়েছিল। মিসেস রায় চান তার তদন্ত করতে। কিন্তু রঞ্জন তো আমাদের এসব কথা একবারও বলেনি। আমার স্বামী কাকে কি বলেছে বা না বলেছে সেটা আমি জানি না, কিন্তু স্ত্রী হিসেবে আমার যা কর্তব্য তা আমি করবই। ঠিক আছে ঠিক আছে, কথা আমাদের বললেই হতো, আমরা গিয়ে থানায় এফআইআর করে আসতাম। এইভাবে বাড়ির মধ্যে পুলিশ কেন? মানে এটা কি বলো? মিসেস রায় মনে করে এই চক্রান্তের পিছনে মিস্টার রঞ্জন রায়ের পরিবারের লোকই জড়িত। অফিসার, তোমার এত বড় স্পর্ধা, তুমি বাড়িতে পুলিশ ডেকে আমাদের অপমান করছো। জামাই বাবু, এই অসভ্য মেয়েটাকে বাড়ি থেকে বার করে দিচ্ছেন না কেন? অঞ্জন, বলে যার সাথে কার সঙ্গে কথা বলছিস? ও আমার স্ত্রী, তোর বড় বৌদি, ওর সঙ্গে এইভাবে কথা বলার সাহস তোর হয় কি করে? ঠিক আছে, তাই বলে বাড়ির মধ্যে পুলিশ ডেকে এনে পরিবারের সবাইকে অপমান করবে, এটাও তো ঠিক নয়। শুধু তাই নয়, পুলিশের কাছে তোমার বউ অভিযোগ করেছে যে আমরা নাকি তোমার খুনের চক্রান্ত করেছি। এ আমি কি শুনছি নন্দিনী? অঞ্জন যা বলছে তা কি সত্যি? হ্যাঁ, উনি আমাকে ডেকে পাঠিয়ে এই অভিযোগই করেছেন মিস্টার রয়। মাফ করবেন অফিসার, আমাদের পারিবারিক গন্ডগোলের জন্য এই ধরনের একটা লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাকে খুনের চেষ্টার অভিযোগ তো দূরের কথা, কোনো অভিযোগই আমাদের জানানো নেই। প্লিজ আপনি এখন এখান থেকে আসতে পারেন। বেশ, আমি চলে যাচ্ছি। ভবিষ্যতে দরকার হলে
আমাকে অবশ্যই ডাকবেন। চলি। এসব কি নন্দিনী? আমি তো ভাবতেই পারছি না যে তুমি এই কাজ করেছো। বাড়ির ভেতরে পুলিশ ডেকে এনে পরিবারের এতগুলো মানুষকে এইভাবে অপমান করার অধিকার তোমাকে কে দিয়েছে? স্বামীকে রক্ষা করা স্ত্রীর চিরন্তনী অধিকার রঞ্জন। তাছাড়া তুমি ভুলে গেছো সেদিন তোমাকে আমি মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছিলাম? না, ভুলে যাইনি, কিন্তু তার সঙ্গে আমাদের পরিবারের কিসের সম্পর্ক? সম্পর্ক আছে, কারণ আমি মনে করি সেদিন যে খুনের চক্রান্ত করেছিল তার পেছনে হাত আছে তোমার জামাইবাবু এই নাগরাজ সেনের। নন্দিনী, আমি নিজের হাতে বরণ করে তোকে ঘরে তুলেছি, আর সেই তুই আমার স্বামীর নামে এত বড় অপবাদ দিতে পারলি? শেষে শেষে তুই এই প্রতিদান দিলি? আরে কি প্রমাণ আছে ওর কাছে? আমার স্বামী 10 বছর ধরে রক্ষা করে আসছে রায় পরিবারকে, আর সে কিনা রক্ষা নয় দিদি, এই 10 বছর ধরে উনি ভোগ করে আসছেন এই রায় পরিবারের অপরিসীম ক্ষমতা। এই 10 বছর ধরে একটু একটু করে জামাই থেকে হয়ে উঠেছে এ বাড়ির অলিখিত মালিক। এই 10 বছর ধরে মদ চোরাচালান সমস্ত অসামাজিক কাজের আখড়া করে তুলেছে এই স্বরূপনগরকে, আর এর পেছনে বাধা একমাত্র রঞ্জন। রঞ্জন, তুমি অন্ধ হয়ে থেকো না রঞ্জন, চোখ মেলে তাকাও, চোখ মেলে তাকাও রঞ্জন। তোমাকে খুন করতে চায় তোমার জামাইবাবু এই নাগরাজ সেন। মিথ্যে রে মিথ্যে, সব মিথ্যে কথা রে, সব মিথ্যে। হ্যাঁ মিথ্যে, আর সেই মিথ্যেটা হলো ভাই দরদি দিদির মুখোশ। রঞ্জন, তোমার দিদি তোমার সর্বনাশ চান। তোমার দিদি দিনের পর দিন বিষ ওষুধ খাইয়ে তোমার বাবাকে পাগল করে রেখেছেন। এই দিদি, চুপ করো নন্দিনী, চুপ করো, বন্ধ করো তোমার এই পাগলের প্রলাপ। তোমার মুখে আর একটা কথাও আমি শুনতে চাই না। তার মানে তুমি আমার কথা বিশ্বাস করছো না? না, করলাম না, কারণ আজ আমি বুঝতে পারছি যে প্রথম দিন থেকে এই রায় পরিবারের কোনো মানুষকে তুমি ভালো নজরে দেখো না। তাই আজ আমাদের এই পরিবারে তুমি ভাঙন ধরানোর চেষ্টা করছো। রঞ্জন, এই জামাই বাবু না থাকলে এতদিনে ভেসে যেত আমাদের এই রায় পরিবার। সেই জামাই বাবুকে তুমি চোর বলছো? নন্দিনী, এই দিদি আমার মা, সেই দিদির নামে তুমি কলঙ্কের কালি লাগাচ্ছ। তুমি অন্যায় করছো নন্দিনী, এই মুহূর্তে ওদের পায়ে ধরে তুমি ক্ষমা চাও। আমি কোনো অন্যায় করিনি। আমি আবার বলছি নন্দিনী, তুমি ক্ষমা চাও। আমি ক্ষমা চাইবো না। আমি শেষবারের মতো বলছি নন্দিনী, তুমি ক্ষমা চাও। আমি অন্যায় করিনি, আমি ক্ষমা চাইবো না। নন্দিনী, আজ আমি বাধ্য হয়ে তোমার গায়ে হাত তুলেছি, কারণ যে অন্যায় তুমি করেছো এটাই তার একমাত্র শাস্তি। আরো একটা কথা খুব ভালো করে শুনে রাখো নন্দিনী, তুমি যদি এই মুহূর্তে ওদের পায়ে ধরে ক্ষমা না চাও তাহলে জীবনে একবারের জন্য তোমার হাতে আমি জলগ্রহণ পর্যন্ত করবো না। এত বড় শাস্তি, এত বড় শাস্তি তুমি আমাকে দিও না রঞ্জন, এত বড় শাস্তি তুমি আমাকে দিও না। চলে এসো দিদি ভাই, ওর মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। আপনারা দেখলেন তো, স্বামীর জীবন রক্ষা করতে গিয়ে মার খেতে হলো স্বামীর হাতে। ভারতবর্ষের স্বামীরা কত সহজেই তার স্ত্রীর গায়ে হাত তুলতে পারে। কেন পারবে না? স্ত্রীরা তো পরের ঘর থেকে আসে, তারা তো পর, আর কি কখনো আপন হয়? আমি চলে যাব, আমি চলে যাবো এ বাড়ি ছেড়ে। আমার স্বামী যখন আমার মুখ দেখতে চায় না তখন কি আসে পড়ে থাকবে এখানে? আমি চলে যাব, এই পরবাস ছেড়ে আমি চলে যাব। না, তুমি যেও না, যেও না। তুমি চলে গেলে, তুমি চলে গেলে ওরা আমার রঞ্জনকে মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। না বাবা না, আমি তোমাকে হাত জোড় করছি বৌমা, তুমি এ বাড়ি ছেড়ে চলে যেও না। বাবা, আপনার ছেলের ভালোবাসার তরি পেরিয়ে তো
এই বাড়ির বউ হয়ে এসেছিলাম বাবা, সবাইকে আপন করতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে অপমান করলো, আপনার ছেলে আমাকে মারল। তবু আমি আপনাকে কথা দিচ্ছি বাবা, আপনাকে ছেড়ে, আপনার ছেলেকে ছেড়ে আমি কোথাও যাব না বাবা, আমি কোথাও যাব না। সাবিত্রী যদি তার স্বামীর জন্য জমির দুয়ারে যেতে পারে, তাহলে আমি পারবো না আমার স্বামী আর শ্বশুরের জন্য ওদের পায়ে ধরে ক্ষমা চাইতে? আমি পারবো বাবা, আমি পারবো। আমি হাত জোর করে চিৎকার করে সবাইকে বলবো, বাবু মশাই, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। বাবু মশাই, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। দিদি, দিদি, আপনি আমাকে ক্ষমা করে দিন দিদি। আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি দিদি, আপনি আমাকে ক্ষমা করে দিন না দিদি, আমাকে ক্ষমা করে দিন। জামাইবাবু, এই দেখুন না, দেখুন, আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি, আপনি আমাকে ক্ষমা করে দিন না জামাইবাবু, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। দাউদ ঠাকুর, এই দেখো না, বড় বৌদি হয়ে আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি। তুমি ওকে বলো আমি সবার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিয়েছি, সবার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিয়েছি। সে যেন তার প্রতিজ্ঞা আমার উপর থেকে তুলে নেন। তোমরা সবাই ওকে বলো। রঞ্জন নামের ডালে বসে এতদিন খুব দোল খাচ্ছিলাম মামুনি, ডালটা এবার ভেঙে গেল যে। বাবা ভাই চাঁদ ধরতে গিয়েছিল, বাড়িয়ে দেওয়া হাতটা ফসকে গেছে। বাড়াবাড়ি ভালো, বেশি বাড়াবাড়ি ভালো নয়। কথায় আছে না, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। হারাম এই ঢাবনা বুড়ো, নতুন বউকে দেখে দরদ উতলে উঠছে, তাই না? বেশি বাড়াবাড়ি করলে একদম মাটিতে পুঁতে ফেলবো। ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন বলছি। জঙ্গল সর্দারের মেয়ে নন্দিনী, জঙ্গলে শুধু কাঠই থাকে না, পাগল। সীতা মায়ের মতো আমি বলতে পারছি না, হে ধরিত্রী, তুমি দিদা হও, তোমার বুকে একটু মুখ লুকিয়ে আমি কাঁদি মাগো, তুমি দিদা হও মা, আমি তোমার বুকে মুখ লাগিয়ে একটু কাঁদি মাগো, একটু কাঁদি।